के इंतजार में रात यूं ही गुजर जाएगी। अब तो बस उलझन है साथ मेरे, नींद कहाँ आएगी। सुबह की किरण न जाने कौन सा संदेश लाएगी, रिमझिम सी गुनगुनाएगी या प्यास अधूरी रह जाएगी। হ্যালো বন্ধুরা, গল্পটির আগের পর্ব আপলোড করা হয়েছে। আজ এই পর্ব আপলোড করা হবে। আমি আশা করব সবাই সম্পূর্ণ গল্পটি শুনবেন। ধন্যবাদ সবাইকে। আমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে বের হলাম। সামিয়া বলল, ভাবি ভাইয়াকে বলেছো? আসলে স্যারকে আমি এখনো বলিনি, বললে তো আর আমাকে যেতে দিবে না। আমি মাকে মিথ্যে করে বললাম, মা আমার ফোনে চার্জ নেই, অফ হয়ে গেছে, আমি যাওয়ার পর আপনি একটু জানিয়ে দিবেন প্লিজ। মা বলল, সুপ্তি তুমি যাও, আমি বলে দেব। আমিও খুশি হয়ে চলে আসলাম। বাসায় গিয়ে পৌঁছাতেই বিছানায় ঝাঁপ দিয়ে পড়ে একটা লম্বা ঘুম দিলাম। রাতে আর খেতে উঠলাম না, বিছানা ছাড়লাম একেবারে সকালে। ফোন হাতে নিয়েই দেখি ৭৫টা মিস কল, সব শুভ্র স্যার দিয়েছে। আমি ভয়ে ভয়ে আর কলই ব্যাক করলাম না। ফোন দিলেই না আবার আমাকে কতগুলো কথা শুনতে হয়, আবার যদি বলে চলে আসতে, তাই আর ফোনই করলাম না। আজ ৩ দিন হয়ে গেছে, স্যার আর একবারও ফোন করেনি, তাই একটু মন খারাপ লাগছে। আমার ফোন দেওয়ার ইচ্ছে করলেও কেমন যেন আর দেওয়া হলো না। তবে এখানে স্যারের করা রুটিনগুলো ইচ্ছে মতো ভাঙছি, আমার তো বেশ মজা লাগছে। ইস, মনে হচ্ছে দুটো ডানা মেলে আকাশে উড়ি, বেশ ভালো লাগছে। ভাবছি ১ মাসের আগে আর যাব না, কিন্তু স্যারকে দেখতে ইচ্ছে করছে। ধুর, ভাল লাগে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ফোনে একটি মেসেজ আসলো সামিয়ার নাম্বার থেকে। ওপেন করে দেখি লেখা আছে, বিকেলে এসে পড়ো, বড় ফুপু আসবে সন্ধ্যায়। সেই কড়া ফুপু আসবে, তার মানে তো যেতেই হবে, কি আর করার। মন খারাপ করে ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম বিকেলে। ওই বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। বাসার ভেতরে গিয়ে দেখি বাড়ি পুরো খালি। সামিয়ার নাম ধরে ডাকলাম, কিন্তু সাড়া পেলাম না। রুমে গিয়ে দেখি স্যার সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমার সাড়া পেয়ে একবার চোখ তুলে তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ দিল। তাকে দেখে আমি থমকে গেলাম। উস্কো খুস্কো চুল, মুখ দেখে মনে হচ্ছে ৩ দিন ধরে শেভ করেনি। চোখ লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে কতদিন ধরে ঘুমায় না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাসার সবাই কোথায়? আজ নাকি ফুফু আসবে। স্যার আমার দিকে না তাকিয়েই থমথমে গলায় জবাব দিল, সবাই নানু বাড়ি গেছে একটু আগেই। আমি কৌতূহলে চোখে বললাম, তাহলে সামিয়া যে আমাকে মেসেজ দিল আসার জন্য, ফুফু আসবে? স্যার ল্যাপটপ টিপতে টিপতে বলল, এটা আমি দিয়েছি, ফুফু আসবে না। আমি ভ্রু কুঁচকে বললাম, কিন্তু কেন? এবার স্যার ল্যাপটপ নামিয়ে উঠে এসে খপ করে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কেন? ফাঁকি কি শুধু তুমিই দিতে পারো? এই বলে সে আমাকে ছেড়ে সেখান থেকে চলে গেল। আর আমি বেকুপের মতো হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি বলল? রাতে আমি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। হঠাৎ শুভ্র স্যার রুমে এসে আমাকে ছট করে উঠে বসিয়ে দিয়ে বলল, এই কয়দিন আমার ঘুম কেড়ে নিয়ে শান্তিমতো ঘুমিয়েছো না, আজ আমি ঘুমাবো। বলেই আমার কোলে মাথা পেতেই শুয়ে পড়ল। তারপর বলল, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কিন্তু হতভম্বের ভাবটা এখনো কাটেনি। স্যার এতদিন ঘুমায়নি কেন? আর আমি স্যারের ঘুম কেড়ে নিয়েছি মানে? এটা আবার কেমন কথা? আমি কি আবার কারো ঘুম কেড়ে নিতে পারি নাকি? ভাবতে ভাবতেই আমি সেইভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালে আলোয় আমার ঘুম ভেঙে গেল। স্যারের দিকে তাকিয়ে দেখি স্যার এখনো ঘুমাচ্ছে। আমি স্যারকে সরাতে গেলে স্যার ঘুমের চোখে হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল। আমি যতই ছাড়াতে যাচ্ছি ততই সে আরো শক্ত করে ধরে তার মুখ আমার পেটে ঘষতে লাগলো। উফ, কি পরিমাণ যে সুড়সুড়ি লাগছে বলার মতো না। আমার খুব সুড়সুড়ি লাগছে, বলতেও পারছি না লজ্জায়। অনেক কষ্ট করে নিজেকে স্যারের থেকে ছাড়িয়ে বাথরুমে চলে আসলাম। অনেকক্ষণ পর বের হয়ে দেখি স্যার উঠে পড়েছে, বসে বসে চোখ কসলাচ্ছে। বিকেলে আমি আর সামিয়া হল বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ স্যার এসে বলল সেও খেলবে। 3 জনে জমিয়ে খেলছি, কিন্তু স্যারের জন্য আমি আর সামিয়া কেউই বেশি গুটি নিতে পারছি না।
আর ওদিকে স্যার তার সাইডে গুটির পাহাড় জমিয়ে রেখেছে। অবশেষে স্যার ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড, আর সামিয়া লাড্ডু। আমি তো সেই খুশি। এর আগের বার সামিয়া আমাকে গেম খাইয়েছিল তাই, আর এটা নিয়ে আমাকে অনেক খেপিয়েছে, তাই আমি এখন ওকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দৌড়ে উঠতে গেছি। তখন ক্যারামে পা বেজে ঠাস করে সোফার সাথে পায়ে বাড়ি খেলাম। খুব ব্যথা পেয়েছি, আমি বুঝতে পারছি। হাঁটুর খানিকটা নিচে কেটে গেছে, কিন্তু ওদেরকে মুখে হাসি এনে বললাম ঠিক আছে। রুমে বসে সালোয়ারের খানিকটা উঁচু করে দেখছিলাম কতটুকু কেটেছে। এমন সময় স্যার আসলো হাতে একটি মলম নিয়ে। স্যারকে দেখেই আমি তাড়াতাড়ি সালোয়ার নিচে নামিয়ে নিলাম। স্যার আমার সামনে বসে হঠাৎ আমার সালোয়ার ধরে উপরে উঠাতে লাগলো। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে আবার নামিয়ে দিলাম। এবার স্যার রেগে গিয়ে এক টান দিয়ে সালোয়ারের কাটা জায়গা পর্যন্ত উঠিয়ে নিয়ে মলম লাগিয়ে দিতে লাগলো। আমার খুব অস্বস্তি লাগছে, তাই আমি বারবার হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছি। এবার স্যার আমার দিকে রেগে গিয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে বলল, কি সমস্যা? আমি ছুলে কি হয় তোমার? এখনো কেন আমার সাথে এমন করছো? এত বছর জ্বালিয়েও আমাকে শান্তি পাওনি যে এখনো এমন দূরে দূরে থাকো? আবার সেই একই কথা বলছে যে আমি তাকে জ্বালিয়েছি। আমি এক ছিটকানি দিয়ে তার হাত ছাড়িয়ে জোরে বললাম, আমি আপনাকে জ্বালাইনি। আর আপনি কি করেছেন? আপনি আমাকে খুব শান্তি দিয়েছেন না? আমার কেমন লাগে সেটা আমিই বুঝি। আমার সেই আঘাতে মলম লাগাতে পারবেন না, যেহেতু এই আঘাতেও লাগানোর প্রয়োজন নেই। যান এখান থেকে, বলেই আমি হন হন করে সেখান থেকে চলে আসলাম। সন্ধ্যার পর রুমে এসে দেখলাম স্যার এখনও বেডেই বসে আছে আর স্যাড সং শুনছে। ঠং, কিছু হলেই তার স্যাড সং শুনতে হয়। আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলাম। আয়নায় দেখলাম স্যার আমার দিকে হতাশার চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে এক ধরনের চাপা কষ্টের ছাপ। গানের কিছু লাইন আমাকে খুবই আকৃষ্ট করছে। আমি চুপচাপ শুনতে লাগলাম। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাটার মুকুট লাগে ভারী। গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি। ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। এভাবে হেরে যাই, ঘুরে ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। কুয়াশা ভেজা নামছে শিরে, অনেক নিচে জল। সেখানে এক পালি চাঁদ ভাসছে, করছে টলমল। তাকে বাঁচাবে বলে জলে নেমে বাঁচাতে পারি না। এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব। আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। এই গান স্যার শুনছে কেন? এই গান তো আমার শোনা দরকার। স্যার এখনও আমার দিকে অপলকভাবে তাকিয়ে আছে, যেন গানের মাধ্যমে তার মনের কষ্ট সে আমাকে শোনাচ্ছে। আমার চোখে পানি এসে পড়ল। আমি তাকে আড়াল করে লুকিয়ে চোখের পানি মুছলাম, তারপর উঠে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর সোফায় বসে ভাবছিলাম, স্যারকে এভাবে না বললেও হতো। স্যার তো আমাকে ওষুধ লাগাতে এসেছিল। এমন সময় স্যার আমার সামনে ব্যথার ওষুধ হাতে নিয়ে দাঁড়ালো। আমি তার দিকে তাকিয়ে দেখলাম এখনো মুখটা শুটকি মাছের মতো করে রেখেছে।
আমি হাত পেতে ওষুধটা নিতেই জগ থেকে পানি ঢেলে আমার হাতেই ধরিয়ে দিল। আমি ওষুধটা খাওয়ার পরই সে চলে গেল। আমার সব কিছু মিলিয়ে খুব কান্না পেতে লাগলো। সোফার ব্যাক সাইডে হাতের উপর মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে উঠে দেখি আমি স্যারের বুকেই শুয়ে আছি বিছানাতে। তার মানে স্যার আমাকে এখানে নিয়ে এসেছে। স্যারের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আবার মন খারাপ হয়ে গেল। আমি উঠে নিচে চলে আসলাম। নাস্তার সময় স্যার বলল সে নাকি উপরেই খাবে। আমি তার জন্য নাস্তা প্লেটে করে নিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢেকে স্যারের সামনে টি টেবিলে রাখলাম। তারপর সেখানে দাঁড়িয়ে রইলাম কখন স্যার প্লেটটার ঢাকনাটা তুলবে। স্যার ল্যাপটপ পাশে রেখেই উপর থেকে প্লেটটা ওঠাতেই ভেসে উঠল দুটি ত্রিভুজকৃত স্যান্ডউইচের মাঝখানে ফাঁকা জায়গায় জেম দিয়ে ইংরেজিতে লেখা সরি। তার পাশে একটি সিদ্ধ ডিম, যেটাকে আমি জ্যাম দিয়ে একটি মুখশ্রী বানিয়েছি মন খারাপের, আর নাক হিসাবে লাগিয়েছি গাজরের একটি স্লাইস, অনেক কিউট লাগছে। তার পাশে দুটা লেটুস পাতা। স্যার তা দেখে একটু মুচকি হেসে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমি সাথে সাথেই শাড়ির আঁচলের কোনা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে ফেললাম। স্যার আমার হাত টেনে তার পাশে বসালো, তারপর খুব নরম করে বলল, তুমি খেয়েছো? আমি মাথা নাড়িয়ে না বললাম। তারপর স্যার তার হাত দিয়ে আমার মুখে একটি স্যান্ডউইচ তুলে খাইয়ে দিতে লাগলো। আমার এই স্যারের হাতের খাওয়াটা ভীষণ ভালো লাগে। তারপর খাওয়ার মাঝখানেই জিজ্ঞাসা করলো, ব্যথা কমেছে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। স্যার আমার হাত ধরেই বলল, আই এম সরি, তুমি এমনিতেই ব্যথা পেয়েছিলে, আর আমি তার ভেতর তোমাকে কথা শোনালাম। তখনই স্বামী এসে জানালো স্যারের সেই কড়া ফুফু এসেছে। আমি স্যারের দিকে তাকালাম আর স্যার আমার দিকে। তারপর দুজনে একসাথে হেসে দিলাম, কারণ কয়েকদিন আগেই স্যার এই মিথ্যে কথা বলেছিল আর আজ তা সত্যি হয়ে গেল। একদিন সকালে শুভ্র স্যার আর আমি আবার জগিংয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত। তাছাড়া আজ একটু বেশি গরম পড়েছে, ঘাম ঝরছে মুখ থেকে। আমি থেমে কোমরে হাত দিয়ে হাঁপাতে লাগলাম। স্যার পাশ থেকে তার রুমাল দিয়ে আমার মুখের ঘাম মুছে দিতে লাগলো। আমি তার দিকে তাকালাম আর সাথে সাথে দুজনেই একটা লাজুক হাসি দিলাম, কারণ আমাদের দুজনের সেই মুহূর্তের কথা মনে আছে যখন আমি একদিন স্যারের ঘাম মুছিয়ে দিয়েছিলাম ওড়না দিয়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই নাস্তার টেবিলে গেলাম। আমি মাকে সাহায্য করছি। সবাই খেতে বসে পড়েছে। ডাল ভুনা আনা হয়নি, তাই আমি উঠে আবার আনতে গেলাম, কিন্তু আনার সময় ভুলবশত ডালের চামিচটা নিচে পড়ে গেল আর খানিকটা ডালও ছিটিয়ে পড়েছে স্যারের ফুপুর পায়ের কাছে। আমি তাড়াতাড়ি করে মাপ চেয়ে নিলাম, কিন্তু তার আগেই ফুপু চেঁচিয়ে উঠল, একটা সামান্য চামচটাও সামলাতে পারে না, এই মেয়ে সংসার সামলাবে কিভাবে? আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে বলে উঠল, আপা ভুল করে পড়ে গেছে। ফুফু আবার চেঁচিয়ে বলা শুরু করলো, শ্বশুর শাশুড়ির সামনে ভুল হবে কেন? চামচটা পড়ে কিভাবে শুনি? বেশি লাই দিয়েছ বলেই এমন ভুল করার সাহস পায়। আমার বাড়ি গিয়ে দেখো ছেলের বউকে কিভাবে টাইট দিতে হয়। আমার হাত পা কাঁপতে লাগলো তার কথা শুনে। এভাবে কখনো কেউ আমাকে বলেনি। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর ফুফু বলেই যাচ্ছে, এই মেয়ে পারোটা কি শুনি? সেদিন যে পায়েসের এত গুণগান হলো, সেই পায়েস এই মেয়ে শুভ্রকে দিয়ে রাঁধিয়েছে। আমাকে তোমাদের কাজের বুয়া বলেছে। ছি ছি শুভ্র, তোকেও বলি লজ্জা করে না? বউয়ের কাজ করে দিস, পুরুষ মানুষ হয়ে রান্না করে ঢুকোস। আর আমার ছেলেকে দেখ, পানির গ্লাসটাও তুলে খেতে হয় না। স্যার চুপচাপ বসে তীক্ষ্ণ চোখে ফুফুর দিকে তাকিয়ে আছে। এবার ফুফু মার দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, এত সুন্দর দুধে আলতা গায়ের রং ছেলের জন্য কোথায় তার থেকেও বেশি ফর্সা বউ আনবে? তা না, শ্যামলা রঙের মেয়ে নিয়ে এসেছো। তার চেহারা যতই ভালো হোক, গায়ের রং তো ফকফকা হতে হবে। আমি আর কান্না আটকে রাখতে পারলাম না, অঝরে কেঁদে দিলাম। তখনই স্যার উঠে দাঁড়িয়ে রেগে তার হাতের কাচের গ্লাসটা জোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ভাঙা কাচের শব্দে সবাই স্যারের দিকে তাকালো। স্যার রাগটাকে চেপে শান্তভাবে বলল, দেখো ফুফু, আমার হাত থেকে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেল,
এখন আমাকে এর জন্য কি করবে? কারণ সুপ্তির হাত থেকে সামান্য একটা চামচ পড়ে যাওয়ার জন্য তুমি যা করলে, তাতে তো আমাকে তোমার ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কথা। কিন্তু আমাকে তুমি কিছু বলবে না কেন? কারণ আমি এই বাড়ির ছেলে বলে, আর সুপ্তি বউ বলে ও একটা সামান্য ভুলেও করতে পারবে না। কেন? আমাকে একটু বোঝাও তো। আর কি যেন বললে? আমার লজ্জা পাওয়া উচিত? পুরুষ মানুষ হয়ে রান্নাঘরে যায়, স্ত্রীর কাজে সাহায্য করায় লজ্জা না। লজ্জা সেসব পুরুষদের পাওয়া উচিত যারা স্ত্রীর কাজে সাহায্য করে না। অ্যাকচুয়ালি তারা পুরুষই না, তারা কাপুরুষ, যেমন তোমার ছেলে। আর আমি বিয়ে করেছি একজন জীবন সঙ্গিনী পাওয়ার জন্য, কোনো শোভিজের জন্য না যে তাকে ধবধবা ফকফকা হতে হবে। আমার জন্য আমার স্ত্রী এই পৃথিবীর সবথেকে সুন্দর নারী, যার জন্য আমি সামান্য সাহায্য করা কি চাইলে সারা জীবন বসিয়েও খাওয়াতে পারি। তারপর রেগে গিয়ে হাত মুঠ করে টেবিলে একটা জোরে বাড়ি দিয়ে বলল, সুপ্তিকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই বাড়ি ততটাই ওর যতটা আমার। আমার বউয়ের সম্মান, আমার সম্মান, আর শুভ্র আহমেদকে যে অপমান করবে তাকে সে ছেড়ে কথা বলবে না। বলে চেয়ার হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হনহন করে অফিসে চলে গেল। ফুফু তো হা হয়ে গেছে, কিছুই মনে হয় বুঝতে পারছে না। সামিয়া তার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে, আর শ্বশুর শাশুড়ির মুখেও গর্বের হাসি। আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে, তবে এই অশ্রু খুশির। আজ সে আবার আমার মন ছুঁয়ে দিল, সে প্রথম দিনের মতো। বিকেলে ছাদের দোলনায় বসে স্যারের বলা কথাগুলো ভাবছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। স্যারের ফুফু একটু আগেই চলে গেছে মুখ ফুলিয়ে, কেউ তাকে আটকানোর চেষ্টাও করেনি। তবুও আমি আটকাতে গিয়েছিলাম, ফুফু আমার দিকে তাকিয়ে কিছু না বলেই যেতে থাকে। আরেকবার আটকাতে যাব, কিন্তু সামিয়া আমার হাত ধরে আটকিয়ে রাখে। স্যার আজ খুব রেগে গিয়েছিল, সকালে নাস্তাটাও করেনি, আর আমি নিশ্চিত দুপুরেও কিছু খাইনি। স্যারের মাথা ঠান্ডা করার জন্য আমার মাথায় একটা আইডিয়া আসলো। স্যার বাসায় আসলো রাত 9টা বাজে। দেখে বোঝা যাচ্ছে এখনও মেজাজ খারাপ, আর খাবারও খায়নি। সে ফ্রেশ হয়ে বের হতেই আমি তার হাত টেনে তাকে ছাদে নিয়ে আসলাম। স্যার বারবার বলছিল তার ভালো লাগছে না, ছাদে কেন নিয়ে যাচ্ছি, কিন্তু ছাদে এসেই চুপ হয়ে গেল, কারণ আকাশে বিশাল বড় একটা চাঁদ উঠেছে। তার আলোয় সব কিছু খুব সুন্দর লাগছে। আমি গিয়ে ছাদের সুইমিং পুলে পা ডুবিয়ে বসলাম। তারপর স্যারকেও ইশারা করলাম এসে বসার জন্য। স্যার কোমরে 2 হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে ঠিক আমার পাশে এসে বসলো পা ডুবিয়ে। চাঁদের বিশাল প্রতিবিম্ব সুইমিং পুলের পানিতে পড়ছে। ঠান্ডা পানিতে আমরা পা ডুবিয়ে বসে আছি। ছাদের খোলা বাতাসে আমাদের চুল উঠতে লাগলো। কিছুক্ষণ পর আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, আজকে আপনি সারাদিন কিচ্ছু খাননি তাই না? আমার কথা শুনে স্যার আবার গম্ভীর হয়ে গিয়ে অন্যদিকে তাকালো, আর আমি স্যারের মুখের সামনে তুলে ধরলাম এক বাটি নুডলস। স্যার বাটির দিকে নজর যেতেই আবেগী চোখে আমার দিকে তাকালো। আমি চোখ দিয়ে ধরার জন্য ইশারা করতেই স্যার বাটিটি হাতে নিয়ে খুশি হয়ে গেল। তারপর ডান হাতে বাটি ধরে বাম হাত দিয়ে আমার একটি হাত তার কোলে টেনেই বলল, জানো সুপ্তি, তোমার এই নুডলস আমি কত মিস করেছি। সেদিনের পর থেকে আমি আর কারোর হাতে নুডলস খাইনি। নুডলস দেখলেই আমার শুধু তোমার কথা মনে পড়তো। আমি তাকে বললাম, এখন কি শুধু কথাই বলবেন নাকি খাবেনও? স্যার একটা মিষ্টি হাসি দিয়ে আমার হাতে বাটি দিয়ে বলল, তুমি খাইয়ে দাও না। আমিও একটা লাজুক হাসি দিয়ে স্যারকে খাইয়ে দিতে লাগলাম, আর স্যার আমার দিকে তাকিয়ে রইল। খাওয়ার মাঝখানে আমি তার মুখের সামনে নুডলস সহ চামিচ নিতেই স্যার আমার হাত খপ করে ধরে ঘুরিয়ে আমার মুখেই খাইয়ে দিল। এভাবে চলতে লাগলো আমাদের নুডলস খাওয়া। খাওয়া শেষে আমি বাটিটা সাইডে রাখতেই নিলাম, আর স্যার আমার ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। আমি ঘুরে অবাক চোখে তাকাতে আমার দিকে ভ্রু নাচিয়ে ইশারা করলো, কি? তারপর মুচকি হেসে অন্যদিকে তাকালো। আমরা অনেকক্ষণ গল্প করলাম। হঠাৎ স্যার আমার কাঁধে মাথা রাখলো। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর স্যার আমার একটি হাত তার হাতের মুঠোতে নিয়ে বলল, জানো সত্যি, আমার না চাঁদ খুব ভালো লাগে। আগে প্রতিদিন চাঁদ উঠলে আমি একবার না একবার ছাদে এসে দেখতামই। আমি বললাম, এখন প্রতিদিন দেখেন না? স্যার মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, না, এখন আমার কাছে এর থেকেও সুন্দর চাঁদ আছে, যাকে আমি প্রতিদিন রাতে ঘুমানোর পর মন ভরে দেখি।
লজ্জা পেয়ে তার চোখের দিকে তাকাতেই আটকে গেলাম। খোলা আকাশের নিচে জ্যোৎস্না রাতে শীতল হওয়া আবারও আমাদের চোখে চোখে যেন কথা হতে লাগলো, কোনো এক অব্যক্ত কথা। একদিন বিকেলে আমার বড় বোনের মেয়ে আসলো। এইবার 3 বছরে পড়েছে। অনেক কিউট, কেমন ভাঙা ভাঙা কথা বলে। খালামুনি খালামুনি করে নাকি পাগল হয়ে যাচ্ছিল, তাই ভাইয়া নিয়ে এসেছে। কিন্তু এখানে এসে সে খালুর জন্যই বেশি পাগল হয়ে গেছে। খালামুনির কথা আর মনেই নেই। আর শুভ্র স্যারও একদম যেন মিশে গেছে ওর সাথে খেলায়। এত এত আদর করছে, আমি তো জাস্ট দেখে অবাক হচ্ছি। এই রাগী স্যার আবার বাচ্চাকে এত ভালোবাসে। স্যারও খুব খুশি ওকে পেয়ে। স্যার যে এত বাচ্চা পছন্দ করে তা তো আমি জানতামই না। আমি হলের সোফায় বসে বসে দূর থেকে তাদের খেলা দেখছিলাম। এমন সময় আমার শাশুড়ি মা এসে আমার পাশে বসে শুভ্র স্যারের দিকে দেখিয়েই বলল, এই শুভ্রটা না বাচ্চা দেখলে একেবারে পাগল হয়ে যায়, খুব পছন্দ করে বাচ্চা পোলাপান। তারপর আমার দিকে তাকিয়ে হেসে বলল, বৌমা, এবার আমার শুভ্রকে ওর নিজের একটা বাচ্চা এনে দাও। আমরাও তো এখন নাতি নাতির মুখ দেখি নাকি। মার কথা শুনে আমি বেশ লজ্জা পেলাম। স্যারও তখন এখানে আসছিল। মার শেষের কথাগুলো শুনে আমার সাথে চোখে চোখ পড়তে সেও লজ্জা পেয়ে আর আগালো না, চলেই গেল। আমি বুঝতে পেরেছি স্যার প্রচুর লজ্জা পেয়েছে। স্যার সেদিনের পর থেকে কয়েকদিন পরপরই বায়না ধরে আমার হাতে নুডলস খাওয়ার। যখন তখন বলবে, সুপ্তি নুডলস বানিয়ে নিয়ে এসো না প্লিজ। আমার আর কি করার, আমার স্বামী যখন আমাকে বলেছে করতে তো হবেই, আমাকেও বানিয়ে আনতে হয়। কিন্তু এখন অ্যাডভান্স যোগ হয়েছে, আমাকে খাইও দিতে হবে। আমাকে একটি কমলার খোসা ছাড়িয়ে দিতে বলেই বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল। আমি একটু দুষ্টুমি করতে মন চাইলো। আমি চুপি চুপি তার চোখের সামনে একটি কমলার রস ছিটিয়ে দিলাম। স্যার ধরফরিয়ে বসে পড়ে, হাত দিয়ে চোখ কসলাতে লাগলো। আর আমি হাসতে হাসতে পালানোর জন্য এক পা বাড়াতেই পেছন থেকে হাতের একটা হ্যাঁচকা টান অনুভব করি। গিয়ে পড়লাম সাথে সাথে স্যারের বুকের উপর। আমি ওঠার চেষ্টা করছি, কিন্তু স্যারও শয়তানি হাসি দিয়ে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে তার নিচে ফেলে আমার হাত বিছানার সাথে চেপে ধরল। আমি ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করছি, আর স্যার আমাকে দেখেই যাচ্ছে এক দৃষ্টিতে। আর আমি একাধারে বলিয়ে যাচ্ছি, স্যার প্লিজ, আমি আর করবো না, এ কানে ধরছি, প্লিজ ছাড়ুন। আমি ভর্তা হয়ে গেলাম। না, আমার কোনো কথাই মনে হয় তার কানে ঢুকছে না। কী রে বাবা, চোখ খুলেই ঘুমিয়ে গেল না তো? স্যার এবার আস্তে আস্তে তার মুখ আমার খোলা চুলের কাছে এনে ঘ্রাণ নিতে লাগলো। আমার বুকের ভিতরে যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, ধক ধক করেই যাচ্ছে। কি করে নিজেকে ছুটায়? আমার মনে হচ্ছে আবেগের চোটে স্যারের হাত একটু আলগা হয়ে গেছে। তাই সেই সুযোগে আমিও হাত ছাড়িয়ে হেসে হেসে স্যারকে সুড়সুড়ি দিতে লাগলাম। স্যার আমার উপর থেকে সরে যেতেই খিলখিলিয়ে হেসে উঠল। আমিও সেই সুযোগে এক দৌড় দিয়ে দরজা পর্যন্ত যেতেই স্যার আবার আমার হাত ধরে ফেলল পেছন থেকে। এক টান দিয়ে আমাকে তার বুকে এনে ফেলে আমার পেছনে তার 2 হাত দিয়ে আমাকে আঁকড়ে ধরল। আমি আমার হাত দিয়ে তার বুকে ধাক্কা দিতে তাকে সামনে সরানোর চেষ্টা করছি। তাতে শুধু একটা জিনিসই হলো, আমি হয়রান হলাম, আর কিছুই না। উনি ওনার মতো ঠিকই আছে। হয়রান হয়ে মুখ ফুলিয়ে নিচে তাকিয়ে রইলাম। স্যার একটা বাঁকা হাসি দিয়ে বলল, শক্তি খাটানো হয়ে গেছে? স্যার তার হাতের এক আঙ্গুল দিয়ে আমার কপাল থেকে শুরু করে আলতো ছুঁয়ে দিয়ে নিচে যেতে লাগলো। আমি ফট করে বলে উঠলাম, মা, আপনি কখন এসেছেন? স্যার সাথে সাথেই আমাকে ছেড়ে পেছনে তাকালো। আমার তো কি হাসিটা আসলো স্যারের এই অবস্থা দেখে। স্যার উল্টো ঘুরে দেখলো কেউ নেই। আমি তাকে জিহ্বা দিয়ে মুখে ভেঙচি কেটে দিলাম এক দৌড়ে হাওয়া হয়ে গেলাম। আর স্যার কোমরে হাত দিয়ে হাসতে লাগলো। একদিন বিকেলে শপিং মলে গেলাম কিছু টুকটাক কেনাকাটা করতে। আমি একাই এসেছি, সেখানে হঠাৎ তোমার সাথে দেখা। তারপর আমার মন খুশিতে ভরে উঠল এতদিন পর নিজের বেস্টুকে সামনে দেখে। আমি ছুটে গিয়ে তোমার নাম ধরে ডাকলাম।
তমাও আমাকে দেখে এক পলকের জন্য খুশিতে ঝিলকি মেরে উঠল, কিন্তু পরক্ষণে ওর চেহারার খুশির বদলে রাগ ভিড় করলো। ও পেছনে ফিরে হাঁটতে লাগলো। আমি ছুটে গিয়ে ওর পথ আগলে ও হাত ধরে বললাম, তমা প্লিজ আমাকে মাফ করে দে। তমা আমার হাত ছাড়িয়ে বলল, আমাকে চিনিস তুই? অদ্ভুত তো। আমি উদ্বিগ্ন কণ্ঠে বললাম, তমা এরকম বলিস না, আই এম সরি। তমা বলল, আর কি বলবো সুপ্তি, তুই এমন কেন করলি? কথা নেই বার্তা নেই, একদম উধাও। আর এখন তোর আমার কথা মনে পড়েছে? আমি তোমাকে ধরে কেঁদেই ফেললাম। বললাম, তমা তুই জানিস না আমার কিছু সমস্যা ছিল। তমা বলল, এমন কি সমস্যা থাকতে পারে যে তোকে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া লাগে? আমার কথা না হয় বাদই দিলাম, তুই জানিস শুভ্র স্যারের কি অবস্থা হয়ে গিয়েছিল? পাগল হয়ে গেছিল, পাগল। রাত 1টা বাজে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থেকেছে শুধুমাত্র জানার জন্য আমি কি তোর কোনো খোঁজ পেয়েছি কিনা। আমি তো শুনেছি স্যার এরপর থেকে ভালোভাবে ক্লাসও নিত না, অন্য মনস্ক হয়ে থাকতো। আমাদের ফাইনাল পরীক্ষার সময় প্রতিদিন তোকে খুঁজে বেরিয়েছে। তার কিছুদিন পর স্যার কলেজ ছেড়ে দেয়। স্যার তোকে কত ভালোবাসে, আর তুই এত নিষ্ঠুর, তুই কি করে হলি? তোমার কথা শুনে চুপ হয়ে শুনছিলাম। শেষের কথাটা শুনে বললাম, শুভ্র স্যার কি তোকে বলেছে সে আমাকে ভালোবাসে? তমা আমাকে ধরেই বলল, সব কথা কি বলে দিতে হয়? তোমাকে অবশেষে অনেক কষ্টে মানাতে পারলাম। যখন ও শুনল আমার সাথেই স্যারের বিয়ে হয়েছে, তখন একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেই বলল, ভাগ্যিস বিয়েটা স্যারের সাথেই হয়েছে, তোকে শেষমেশ না পেলে হয়তো স্যার পাগলই হয়ে যেত। তারপর জানলাম তমাও 1 বছর হলো বিয়ে হয়েছে আর এখনও প্রেগনেন্ট। তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেসও এনেছি। গাড়িতে বসে বসে তোমার কথাই ভাবছি। সবার চোখে আমি দোষী, সবাই আমাকে দোষ দিচ্ছে, কিন্তু আমি আমার কথা আর কাউকে বলতেই পারছি না। আমার কি কষ্ট হয়নি? আমার 2 চোখের ঘুম কি নষ্ট হয়নি? আমি কি একাকিত্বে নিজে কষ্ট পাইনি? ধুকে ধুকে নিজের বুকের যন্ত্রণা নিজেই অনুভব করিনি? কিন্তু আমি আমার কথাগুলো তো কাউকে বোঝাতে পারিনি, কাউকে বলতেও পারিনি, এমনকি স্যারকেও বলতে পারিনি। স্যারও আমাকে দোষী ভাবছে। স্যারও আমাকে দিনের পর দিন কথা শুনিয়ে যাচ্ছে। আমার অপরাধটা কোথায়? স্যারকে ভালোবাসা নাকি বিশ্বাস করা, কোনটা? তোমার স্যারকে নিয়ে যা যা বলল তা কি সব সত্যি? ও আবার কোনো ভুল বুঝিনি তো? যদি ভুল নাই হয়ে থাকে তবে আমি সেদিন যা দেখেছিলাম তার কি মানে ছিল? স্যারের আমার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও আমার কতটা খেয়াল রাখে, যত্ন করে। কেন কেন করে এগুলো? আমারও স্যারের প্রতি কত রাগ, অভিমান জমা আছে, কিন্তু স্যারের সামনে গেলেই সব যেন কোথাও উধাও হয়ে যায়। ইচ্ছে করে সেসব নিয়ে না ভাবতে, কিন্তু সেদিনের দেখা দৃশ্য আমার পিছু ছাড়ছে না। আমার চোখে দেখা কি করে ভুল হতে পারে? প্রশ্নের উত্তরগুলো স্রোতের বিপরীত পেয়ে আমি এলোমেলো হয়ে যাচ্ছি। যখনই এসব নিয়ে ভাবি আমার মাথা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। বাসায় পৌঁছেই বিছানায় গা এলিয়ে দিলাম। কেমন যেন ক্লান্ত লাগছে, অনেক ক্লান্ত। আমি আর পাচ্ছি না। নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে আমি আজ ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, হে ক্লান্তিটা কি শরীরের নাকি মনের? ভালো লাগছে না আমার এগুলো নিয়ে ভাবতে আর ভালো লাগছে না। তাই আমি ভাবনা ছেড়ে ক্লান্ত শরীর নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। কতক্ষণ ঘুমিয়ে রইলাম জানি না। মাথায় কারোর হাতের ছোঁয়া পেয়ে চোখ খুলে তাকালাম। চোখ খুলতেই দেখলাম একটি আবেগী মুখ। শুভ্র স্যার আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি শরীর খারাপ লাগছে? এই অসময়ে ঘুমিয়ে রয়েছো? আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ফোন হাতে নিয়ে দেখলাম রাত 8টা বেজে গেছে। ওহ নো, এতক্ষণ ঘুমিয়েছি। মাগরিবের নামাজটাও বাদ গেল। আমি উঠে বাথরুমে চলে গেলাম। বের হয়ে দেখি স্যার রুমে নেই। কিছুক্ষণ পর এশার নামাজের সাথে মাগরিবের কাজা নামাজও আদায় করে নিচে চলে গেলাম। গিয়ে দেখি স্বামী আর মা কি নিয়ে হাসাহাসি করছে আর চা খাচ্ছে। মা আমাকে ডেকে বসতে বলে হাতে 1 কাপ চা তুলে দিল আর বলল, ভালো লাগছিল না, তাই এই অসময়ে চা বানিয়ে খাচ্ছি। চায়ের কাপে চুমুক দিয়েই এখন একটু ভালো লাগছে। শুভ্র স্যারকে কোথাও দেখছি না।
আমার কৌতূহলী চোখ বারবার এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। মা হয়তো বুঝতে পারলো, তাই বলল, শুভ্র ছাদে আছে, নাহিদ এসেছে, ওর সাথেই কথা বলছে। তারপর আমার হাতে চায়ের ট্রে ধরিয়ে দিয়ে উপরে পাঠিয়ে দিল। আমি চায়ের ট্রে হাতে দরজার কাছে আসতেই আমার কানে আসলো শুভ্র স্যারের গলা। স্যার বলছে, নাহিদ, বিয়ের আগের আর পরের অবস্থাকে একসাথে গুলিয়ে ফেলিস না। বিয়ের পরে অনেক পরিস্থিতিতে তোর ভালো না লাগলেও তোকে তো হ্যান্ডেল করতে হবে, কারণ তখন সেটা তোর দায়িত্বের মধ্যে পড়বে। এখন তুই যেমন ইচ্ছা রিয়েক্ট করতে পারিস, কিন্তু তখনও যদি এমন করিস তাহলে সেটা তোদের দুজনেরই বাঁধবে, সম্পর্কগুলোর মধ্যে প্রশ্ন উঠে আসবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কী ধরনের গল্প চাও। পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।